বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল ৭ জনের। ৪ দিনে ৩০ জনের মৃত্যু। হবিগঞ্জ খোয়াই নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত। সরকার আসার পর বিএনপির সাংগঠনিক তৎপরতায় ভাটা। সাময়িক দাবি নেতাদের, শৃঙ্খলার দলীয় ঐক্য সুসংহত করতে হাইকমান্ডের নির্দেশনা। আসামিকে হেফাজতে হত্যার গুজব। বরিশালের আগৈলঝাড়া থানায় পুলিশকে বেধড়ক মারধর। থানায় হামলা ভাঙচুর, ৬ পুলিশ সহ আহত অন্তত ১২। গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সাথে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত। টানা বৃষ্টিতে ডুবে আছে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা, আছে পাহাড় ধসের শঙ্কা। এ নিয়ে জানাতে চকরিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, টানা বৃষ্টিতে ডুবে আছে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা, অনেকের মৃত্যুর খবরাখবর পাওয়া যাচ্ছে। সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শ্রাবন্তী, সকালটা আসলে খুব ভালো সংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আবহাওয়া অফিস থেকেই যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসে কথা বলেছিলাম যে আসলে বৃষ্টিপাতের বা কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, লামা, উখিয়া এই ধরনের অঞ্চলগুলো আসলে এখন বর্তমান কি অবস্থা বা আগামী কয়দিন বৃষ্টি থাকবে তারা কিন্তু আসলে ভালো কোনো খবর দিতে পারেনি। তারা বরাবরই বলছে যে এই বৃষ্টি প্রবাহ বা এই বৃষ্টি চলমান থাকবে আগামী রোববার পর্যন্ত। পরবর্তীতে আসলে রোদের দেখা মিলবে সেই আশাটাও কিন্তু তারা করছেন, এমনকি সম্ভাবনা দেখছেন। পাশাপাশি পাহাড় ধস তো রয়েছে, পাহাড় ধসে আপনি জানেন ইতিমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। তো সেক্ষেত্রে এই যে ভয়াবহতা সেটা আসলে কত দূর যাবে, যেহেতু আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, তার মানে রবিবার, তার মানে আরও ৩ দিন এই বৃষ্টি চলমান থাকবে। এর পাশাপাশি আমরা যদি বলতে চাই যে ঠিক কক্সবাজারে প্রবেশ মুখে ঢাকা কক্সবাজার হাইওয়ে সড়কে কোথাও কোথাও আমি দেখেছি যে পুরো কোমর পর্যন্ত পানি আমরা দেখেছি। সেই চিত্রটা কিন্তু আমরা দেখেছি, কারণ হচ্ছে ছোট ছোট 3 হুইলারগুলো আছে, যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে যাচ্ছেন তাই সেই গাড়িগুলো কিন্তু আটকে যাচ্ছে। তার মানে বাস, ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন আসলে চলাটা একেবারেই আসলে বিপজ্জনক হয়ে যাচ্ছে। রাস্তা আটকে পড়ে দেখেছি আমি। এর পাশাপাশি আরেকটি যদি বিষয় জানাতে চাই যে সমুদ্রের যে আপনার উত্তাল বা গর্জন, সেই গর্জনে পুরো আশেপাশে কিন্তু একদম স্থবির হয়ে পড়েছে জনজীবন। শুধু কক্সবাজার নয়, চট্টগ্রামে আমরা দেখেছি। সব কিছু মিলেই বলা যায় যে পাহাড় ধস, এমনকি সবশেষ যদি আমি একটু তথ্য দিতে চাই যে গত ২৪ ঘন্টায়, যেহেতু এখনো নতুন কোনো তথ্য পাওয়া যায়নি আবহাওয়া অফিস থেকে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে সেই নতুন ২৪ ঘন্টার যে তথ্য তারা দিয়ে থাকেন সেটা আমরা পেয়ে যাব। তবে কক্সবাজারে এখন পর্যন্ত গত ২৪ ঘন্টায় বলা যায় যে 89 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এমনকি সেটার যে আসলে ২৪ ঘন্টা, আরও যে ২৪ ঘন্টা পরবর্তী যে কতটুকু বৃষ্টি হয়েছে সেটা হয়তো বা পরবর্তীতে আমরা তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি বলতে চাই যে পাহাড় ধসের আশঙ্কা কিন্তু রয়েছে। আমরা হয়তো বা পরবর্তীতে সেই লামা বা উখিয়া বা যে সমস্ত জায়গাতে পাহাড় ধস হয়েছে সেখানে গিয়ে সেখানকার সবশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল শ্রাবন্তী, এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। টানা বর্ষণে নাটোরের সিংড়া পৌর এলাকার আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ের নিচে মাটি ও বালি সরে গিয়ে ধসে পড়েছে প্রায় ১৫ ফুট অংশ। এতে নদী তীরবর্তী এলাকার মানুষের চলাচলের সৃষ্টি হয়েছে দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির কারণে মাটি সরে যাওয়ায় হঠাৎ করেই ওয়াকওয়েটি ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত এবং নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম। কর্তৃপক্ষ জানিয়েছে নদীর গাইড ওয়াল অক্ষত আছে, শুধু ওয়াকওয়ের অংশ ধসে গেছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরো খবর জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, নতুন করে ওয়াকওয়ের কোন অংশ ধসে পড়েছে কিনা জানাবেন এবং প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এই বিষয়ে জানাবেন। শ্রাবন্তী, একেবারে যেটুকু জায়গা ধসে গেছে সেই অংশটুকু ছাড়া আর কোনো জায়গায় এখনো পর্যন্ত ধসে যায়নি। বরং এই জায়গাটাতে যে জায়গা আমরা দেখছি দাঁড়িয়ে আছি, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই
ধসে যাওয়া অংশটুকু, যেটি মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড। তারা কিন্তু গতকাল এই জায়গাটা পরিদর্শন করেছেন এবং এখন লোকজন আসা শুরু করেছে, তাদের লোকজন যারা এই ওয়াকওয়েটি দ্রুত এই সংস্কার করে আবারও জনগণের চলাচলের জন্য ব্যবস্থা করবেন। অবশ্যই এর বিকল্প রাস্তাও আছে, কিন্তু সেটি অনেক ঘুরে যেতে হয় বলে জনগণের দুর্ভোগটা আছে বলে এখানকার সংশ্লিষ্ট জনগণ জানিয়েছেন। এই ওয়াকওয়েটা শুধুমাত্র জনগণের চলাচলেরই রাস্তা নয়, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে প্রবাহমান আত্রাই নদী আছে, এই আত্রাই নদীর পাশেই গাইড ওয়াল দেয়া আছে বন্যা থেকে রক্ষার জন্য। এর পাশে কিন্তু বিকেলে মানুষের বিনোদনেরও একটা জায়গা আছে এবং এই জায়গাটাতে বিকেলে অনেক লোক চলাচল করে বা এই জায়গায় তারা আসেন ঘুরতে ফিরতে এবং নদীর হাওয়া খেতে আসেন। কিন্তু মাঝখানে ছেদ পড়েছে, গতকাল এইরকম তীব্র কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে যে পানি নামছে সেই পানিতেই কিন্তু এই নিচে থেকে বালি সরে গিয়ে এমনটি অবস্থা হয়েছে। শ্রাবন্তী। পরিতোষ, আপনাকে ধন্যবাদ। সরকার গঠনের পর থেকে সাংগঠনিক তৎপরতায় ঝিমিয়ে পড়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি কার্যক্রমে স্থবিরতা, তৃণমূলের সঙ্গে সমন্বয়ের ঘাটতি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। একদিকে সরকার পরিচালনায় ব্যস্ততা, অন্যদিকে মাঠের কর্মকাণ্ডে ভাটা। এমন ভারসাম্যহীন বাস্তবতা থেকে নেতাকর্মীদের চাঙা করতে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের হাইকমান্ড সম্প্রতি বৈঠক করেছেন ঢাকা জেলা ও মহানগর নেতাদের সাথে, দিয়েছেন বেশ কিছু নির্দেশনা। নেতারা বলছেন শিগগিরই সাংগঠনিক ছন্দে ফিরবে বিএনপি। বিএনপি সরকারের বয়স প্রায় ৬ মাস হতে চললেও দলটির সাংগঠনিক গতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দলীয় কার্যক্রমে ভাটা, পার্টি অফিসে আগের চেয়ে নেতাকর্মীদের আনাগোনা কমে যাওয়া সহ বিএনপির সাংগঠনিক রূপ যেন চোখেই পড়ছে না। এমন পরিস্থিতিতে গত শনিবার সন্ধ্যায় ঢাকা জেলা ও মহানগর নেতাদের নিয়ে তাৎক্ষণিক বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, ঐক্য সুসংহত করা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন তিনি। সরকারে আসার পর সাংগঠনিকভাবে বিএনপিতে স্থবিরতার কারণ কি? নেতারা বলছেন দায়িত্বপ্রাপ্তদের অনেকেই এমপি মন্ত্রী হয়েছেন, তবে দ্রুতই কেটে যাবে স্থবিরতা। যারা দল পরিচালনা তার বড় অংশটাই এখন সরকারে আছে। আমার ধারণা যেটা আমাদের সাংগঠনিক প্রসেস সেটা আছে, আরও গতি পাবে খুব সহসায়। তারপরে দল আবার পূর্বের মতন আরও বেশি গতিতে এগোতে পারে। যদি সরকার ভালো কাজগুলো করেন তখন মানুষ প্রশংসা করবে বিএনপির, আর মানুষের এই প্রশংসায় বিএনপিকে জনপ্রিয় করবে। তো এটা যেমন একটা দিক, আরেকটা হচ্ছে যে সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামোটা ঠিকঠাক মতো রাখা, সে ব্যাপারে মানে দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ সবাই ওয়াকিবহাল আছেন, প্রত্যেকের কাজ করছেন। তাৎক্ষণিক ওই বৈঠকে নেতাকর্মীরা নিয়মিত পার্টি অফিসে যাচ্ছেন কিনা সে বিষয়েও জানতে চান বিএনপি চেয়ারম্যান। নেতারা বলছেন চেয়ারম্যানের নজরদারিতে আছে দলের হাল হকিকত। সংগঠন ঠিক রাখতে দায়িত্বপ্রাপ্তরা কাজ করে যাচ্ছেন বলেও দাবি তাদের। ইতিমধ্যে আমাদের কিন্তু ঘোষণা আছে খুব অল্প সময় আমরা জাতীয় সম্মেলনে যাব। বিএনপির এই সম্মেলনটা বেশ কিছুদিন হয়নি, সেই সম্মেলন এবং তার প্রক্রিয়া শুরু আভ্যন্তরীণ দলের হচ্ছে। সেটি যখন গতি পাবে তখন দল আরও গতিশীল এবং চাঙ্গা হয়ে যাবে। উনি তো প্রধানমন্ত্রী, তার তো দেশে বিদেশে অনেক কাজ আছে, কিন্তু উনি সাংগঠনিক কর্মকাণ্ডগুলো অবহিত কিনা, তিনি অবহিত হচ্ছেন, নানাভাবেই অবহিত হচ্ছেন, নানাভাবেই তিনি খোঁজখবর নিচ্ছেন, নিয়ে তারপরে ওনার যেখানে যে পরামর্শটা দেওয়া দরকার সে পরামর্শও তিনি দিচ্ছেন। তো কোথাও কোনো কমতি নেই, আবার কমতি আছে বলে আমি মনে করি না। সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের ব্যাপারে বিএনপির হাইকমান্ড নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ২৪-এর 10ই জুলাই কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলন জোরদার হতে থাকে। পালন করা হচ্ছিল বাংলা ব্লকেট কর্মসূচি। এরই মধ্যে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে গড়ায়। কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ। তবে তাতেও দমেনি আন্দোলন, বরং কোটা সংস্কারের দাবি জোরালো করে ঘোষণা করা হয় কর্মসূচি। 10 জুলাই বুধবার
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন কোন দিকে মোড় নিবে তা অলিখিতভাবে নির্ধারণ হয় এই দিনে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সকাল থেকেই বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 10টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল বের করে শাহবাগ, সায়েন্স ল্যাব, বাংলা মোটর সহ আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন তারা। বেলা 11:30টার দিকে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ। পরে তৎকালীন প্রধান বিচারপতি শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না, রায় পরিবর্তনটা পদ্ধতি আছে। যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয়, সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত উল্লেখ করে আন্দোলন বন্ধের আহ্বান জানান। আন্দোলনকারী শিক্ষার্থীদের এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। তবে আপিল বিভাগের এই আদেশকে আন্দোলন দমনের কৌশল মনে করেন শিক্ষার্থীরা, তাই রাজপথে অনড় থাকেন তারা। এখন বর্তমানে যেই আদালত পরিপত্রটি বাতিল করেছে সেটি মূলত হচ্ছে কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছে, কিন্তু আমরা কোটা বাতিল চাইনি, আমরা কোটা সংস্কার চেয়েছি। দুপুরের পর থেকে আরো জোরালো হয় আন্দোলন। পরে রাজধানীর কারওয়ান বাজারে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। মহাসড়কে দূরপাল্লার যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। ঘটনাবহুল এই দিনটিকে আন্দোলন বেগবানের অন্যতম দিন বলে মনে করেন সাবেক এই সমন্বয়ক। বিচার বিভাগের মতো করে চলতো না, সরকার যেভাবে নির্দেশনা দিত সেভাবে চলতো। হাইকোর্টকে সামনে রেখে অ্যাবিউজ করে সরকার তাদের মতো যে ইস্যুটাকে যেভাবে ইচ্ছা সেভাবে তারা ব্যবহার করবে। আমাদের এই আন্দোলনের মোমেন্টামটাকে যে কোনোভাবে নষ্ট করে দিয়ে হাইকোর্টের মাধ্যমে 1 মাস পিছিয়ে দেয়া বা 1 মাসে একটা সময় নেয়, সো আমরা এই সুযোগটা তাদেরকে আমরা কখনোই দিব না। সেই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা কন্টিনিউ করছিলাম। এদিন সন্ধ্যায় 4 দফার পরিবর্তে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে আইন পাশ করার 1 দফা দাবিতে পরদিন সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি দেওয়া হয়। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। এদিকে প্রতিটি উপজেলায় 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করার কাজ শুরু হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সহিংসতা না ঘটানোর আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার সংসদে এসব ছাড়াও প্রশ্নোত্তর পর্বে বিদেশের কর্মী পাঠানো, শিক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা সহ নানা বিষয় উঠে আসে। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বৃহস্পতিবার বিকেলে স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। 77 মেট্রিক টন এক প্রশ্নের জবাবে বর্তমানে দেশের খাদ্য মজুদের তথ্য তুলে ধরেন খাদ্য প্রতিমন্ত্রী। 2,03,694 মেট্রিক টন ধান, অর্থাৎ চালের আকারে 22,90,277 মেট্রিক টন খাদ্যশস্য আমাদের মজুদ আছে। এটি আমাদের দেশে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। দেশের বর্তমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পদক্ষেপের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গত আর্থিক বছরে আমরা মাননীয় সংসদ সদস্যদের মধ্যে আমরা চেষ্টা করেছি কিছু বরাদ্দ দেওয়ার জন্য। যেহেতু আর্থিক বরাদ্দ এবছর আমরা পেয়েছি, আমরা হয়তো শীঘ্রই সে বরাদ্দ দিব। আরেক প্রশ্নের জবাবে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কিছুদিন আগে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। সমস্ত কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। এদিকে আগামী 5 বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা তুলে ধরেন প্রবাস কল্যাণ মন্ত্রী। আগামী 5 বছরে বিদেশে
1 কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যে বিদেশে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে রাষ্ট্রীয় খরচে লাশকে বাড়ি পর্যন্ত পৌঁছানো সহ তার দাফন কাফন সহ সবকিছুই আমরা সম্পন্ন করে আসছি। এছাড়া ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় উদ্বেগ জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে, বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত আজকের তথ্য মতে আমার কাছে 10 জন লোক মারা গেছে। অধিবেশনের শেষ দিকে মদ ও জুয়া নিষিদ্ধ এবং ফৌজদারি কার্যবিধি অ্যাক্ট 2026 উত্থাপিত বিল দুটি প্রত্যাহার করা হয়। আবু খালিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাবে কুয়েত, ইরাক ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। তবে জর্ডান দাবি করেছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। এর আগে ইরানের চাবাহার শহরের বেহেশতি বন্দরে মার্কিন হামলায় কন্ট্রোল টাওয়ারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে হামলায় 3 জন আইআরজিসি সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে বৈশ্বিক বাণিজ্যের জন্য কৌশলগত হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে আইআরজিসি। ইরানের পূর্বানুমতি ছাড়া এই জলসীমায় যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজারে বিশাল জনসমুদ্রের উপস্থিতিতে তাকে সমাহিত করা হয়। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রথম দফার হামলায় প্রাণ হারান খামেনি। গেল 1 সপ্তাহ ধরে চলে বিভিন্ন শোকানুষ্ঠান ও পদযাত্রা। এদিকে বাবার মৃত্যুর পর ছেলে মোস্তাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও তিনি এখনও লোকচক্ষুর আড়ালেই রয়েছেন। যে হামলায় খামেনি নিহত হন সেখানেই গুরুতর আহত হন মোজতাবা। বর্তমানে শারীরিক অসুস্থতা এবং নিরাপত্তাজনিত কারণেই তাকে জনসম্মুখে আনা হচ্ছে না।